পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী, এই পর্যায় সারণীর আবিষ্কার কীভাবে হলো? যে পৃথিবীতে 118টি মৌল এখনও পর্যন্ত আছে, সেই মৌলগুলোকে একসঙ্গে নিয়ে হ্যাপাজার্ডলি পড়া সম্ভব নয়। তাই সেই মৌলগুলোকে যদি আমরা একটু পৃথক করে নিই, একই জাতীয় মৌলগুলোকে, একই ধর্মের মৌলগুলোকে, একই ফিজিক্যাল এবং তার কেমিক্যাল প্রপার্টিযুক্ত মৌলগুলো যদি এক জায়গায় করতে পারি, তাহলে তাদের সম্পর্কে জানা সোজা হবে, তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করাও একটু সুবিধা হবে। ঠিক যেমনটি একটা ঝুড়িতে আছে আপেল, বেদানা, আঙ্গুর, কলা, সব রকম আছে। তো যদি আমি কাউকে ওখান থেকে কিছু দিতে বলি, তাহলে একটু বেছে বেছে দিতে হবে, একটু অসুবিধা হবে। আমি যদি সেগুলোকে সবটা আলাদা করে দিই, আপেল, কলা, বেদানা প্রত্যেকটা আলাদা করে ঝুড়িতে রাখলাম, তাহলে যে কোনো ঝুড়ি থেকে যদি বলা হয় বেদানা দিতে, আমরাকে বেদানা ঝুড়ি থেকেই আমরা সেখান থেকে কিন্তু বেদানা দিতে পারবো, বা কলার ঝুড়ি থেকে কলা দিতে পারবো, আপেলের ঝুড়ি থেকে আপেল দিতে পারবো। কাজটা অনেকটা সুবিধা হয়ে যায়। একসঙ্গে থাকলে বাঁচতে একটু অসুবিধা হয়, তাদের সম্পর্কে জানতে অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আমরা যদি পৃথক করে নিতে পারি, তাহলে তাদের প্রপার্টি সম্পর্কে আমরা সহজেই জ্ঞান লাভ করতে পারবো। সেই কারণে এই মৌলগুলোকে এক জায়গায় না রেখে তাকে এমনভাবে শ্রেণীবদ্ধ করা হলো যে একই জাতীয় মৌলগুলোকে একই শ্রেণীতে রেখে তাদের ধর্ম বিশ্লেষণ করতে দেখা গেল। এইটা করতে গিয়ে বিজ্ঞানীদেরকে বেশ কিছু কাজ করতে হয়েছে। তবে প্রথম দিকে মৌলগুলোকে কিন্তু দুভাগে ভাগ করা হয়েছিল, কি ধাতু আর অধাতু। একটা হচ্ছে মেটাল, একটা হলো কি নন মেটাল। এই মেটাল নন মেটালে ভাগ করে সেখানে পড়তে অসুবিধা হচ্ছিল, কারণ সেখানে আরও অনেক প্রপার্টি আছে যার ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ সেই অসুবিধা দূর করার জন্য বিজ্ঞানীরা যা শুরু করেছেন কিন্তু 1789 থেকে, অর্থাৎ 1789 সাল থেকে যে প্রথম বিজ্ঞানী যিনি এটা নিয়ে কাজ করলেন, যেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করলেন, ল্যাভোয়েশিয়ার। তো অ্যাকচুয়ালি ল্যাভোয়েশিয়ার সময়ে সেখানে মোট এলিমেন্ট ছিল 33টি এলিমেন্ট ছিল, 33 এলিমেন্টস, মানে 33টি মৌল ছিল সে সময়। সেই মৌলগুলোকে নিয়ে তিনি শ্রেণীবদ্ধ করার চেষ্টা করলেন, কিন্তু তিনি তাতে তেমন কিছু সফলতা পেলেন না। তারপরে প্রায় 40 বছর পর আরেকটা বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডেবোরিনার। কিনা বললাম ডেবোরিনার। এই ডেবোরিনার কিন্তু একটা ত্রয়ীর সূত্র আবিষ্কার করলেন। এই ত্রয়ীর সূত্র কি? যেগুলো 3টে মৌল নিয়ে, যে 3টে মৌলের মধ্যে যদি আমরা যে প্রথম এবং তৃতীয় মৌলটির পারমাণবিক ভরকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে সেটা ওই মধ্যবর্তী মৌলটির পারমাণবিক ভর নির্ণয় করা সম্ভব হয়। একে ত্রয়ীর সূত্র বলা হচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল, লিথিয়াম, আর এখানে আছে পটাশিয়াম, এখানে হলো সোডিয়াম, তাহলে এর ভর কত হবে? সেই ভরটা কিন্তু সহজেই জানা যায়। কি করে? লিথিয়ামের ভর হচ্ছে 7, সোডিয়ামের ভর কত বার করব? পটাশিয়ামের হচ্ছে 39। তাহলে এইখানে এই দুই প্রান্তীয় মৌল লিথিয়াম এবং পটাশিয়াম, এদের ভর একটাকে ধরছি 7 আর একটা আমরা জানি 39/2 ইজ ইকুয়াল টু 7 আর 39, 57, 16, 46/2 ইকুয়াল টু 23। অর্থাৎ এই মৌলটির পারমাণবিক ভর পাওয়া গেল। এটা কার? সোডিয়ামের পারমাণবিক ভর। অর্থাৎ ওই মৌলটিকে শনাক্ত করা গেল, তার পারমাণবিক ভর কত হবে সেটা কিন্তু বার করা গেল। কী করে? এই ত্রয়ী সূত্র সাহায্যে। এই ত্রয়ী সূত্রের নাম হচ্ছে ডেবোরিনারের ত্রয়ী সূত্র। এটা করেছিলেন 1829-এ। অর্থাৎ ল্যাভোয়েশিয়ারের কথা বলার প্রায় 40 বছর পর তিনি ত্রয়ী সূত্র আবিষ্কার করলেন। কিন্তু এই ত্রয়ী সূত্র ফলপ্রসূ হয়নি, কারণ ত্রয়ী সূত্র হচ্ছে খুব হালকা মৌলের জন্য প্রযোজ্য। যেমন আমরা বললাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম হতে পারে, বা সালফার, যে ফসফরাস, ক্লোরিন, এদের জন্য হতে পারে, বা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের জন্য হতে পারে, হিলিয়াম, নিয়ন, আর্গনের জন্য হতে পারে। অর্থাৎ খুব একটা হালকা মৌলের জন্য প্রযোজ্য, এই অন্যান্য ভারী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটাকে যে বাদ দেওয়া হলো, এই সূত্র কার্যকরী হলো না। এরপর 37 বছর পর 1866-এ, অর্থাৎ 1866 সালে বিজ্ঞানী নিউল্যান্ড তিনি অক্ট্যাট সূত্র আবিষ্কার করলেন। এই অক্ট্যাট সূত্রটা হচ্ছে এটাই, একটা মৌল স্টার্টিং থেকে অষ্টম মৌলটি পরবর্তী অষ্টম মৌলের কিন্তু মধ্যে কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ যদি একটা মৌল বলি, ধরো লিথিয়াম, তাহলে এই লিথিয়াম হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক 3, তাহলে তার অষ্টম মৌলটি, তার অষ্টম মৌল মানে এটা +8, তাহলে 8 আর 3 তাহলে 11তম মৌল হবে। সেই 11তম মৌলটা হলো সোডিয়াম। তাহলে সেই সোডিয়ামের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায় প্রতি অষ্টম মৌলের জন্য। যদি বলি হিলিয়াম, তার অষ্টম মৌল হচ্ছে হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, 8টার পরের মৌল, অর্থাৎ হিলিয়াম যদি 2 হয় তার সঙ্গে 8 যোগ করে 10 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল, দ্যাট ইজ হিলিয়ামের পর হবে নিয়ন। তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক 10, এর 2, অর্থাৎ এর ঠিক 8টা মৌলের পর প্রতি অষ্টম মৌলের জন্য যে মৌলটি পাওয়া যাবে তার
মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায় তার কিন্তু আগের মৌলটার সঙ্গে। তাহলে এখানে লিথিয়ামের সঙ্গে তার অষ্টম মৌল সোডিয়ামের মধ্যে সাদৃশ্য আছে, এরা হলো ক্ষারীয় মৌল। এখানে হিলিয়ামের সঙ্গে তার অষ্টম মৌল নিয়নের মধ্যে সাদৃশ্য আছে, যে এরা হলো নিষ্ক্রিয় মৌল। আর যদি বলি অক্সিজেন সঙ্গে সালফার, তাহলে এখানে অক্সিজেন হলো 8, তার অষ্টম মৌল হলো 16, দ্যাট ইজ সালফার। এই দুটোর মধ্যে সাদৃশ্য আছে, অর্থাৎ প্রতি অষ্টম মৌলের মধ্যে একটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। সেটা যেটা আবিষ্কার করলেন তিনি হচ্ছেন বিজ্ঞানী কি নিউল্যান্ড। এই বিজ্ঞানী নিউল্যান্ড এটা আবিষ্কার করার পর এটা খুব একটা কার্যকরী হলো না। এটাও হালকা মৌলের জন্য প্রযোজ্য, অর্থাৎ যে মৌলগুলো খুব লাইট ওয়েট, যেমন 1 নম্বর শ্রেণী 2 নম্বর শ্রেণী বা ওই দিকে লাস্টের মৌলগুলোর জন্য প্রযোজ্য। কিন্তু যেমন ডি ব্লক বা খুব ভারী ধাতু ভারী মৌলের জন্য এটা প্রযোজ্য নয়। সেই ক্ষেত্রে আরও 4 বছর পর ইন 1869 বিজ্ঞানী মেন্ডেলিভ একটা কথা বললেন। তিনি বললেন যে না, মৌলগুলি তখন কিন্তু যে মৌলগুলি আছে সেই মৌলগুলোর জন্য তিনি বললেন যে এই মৌলগুলোকে যদি আমরা পরপর সাজাই তাহলে কয়েকটা শ্রেণী আমরা পাই। সেই শ্রেণীগুলো হচ্ছে মোট 9টা শ্রেণী। সেই 9টা শ্রেণীর মধ্যে আমরা পাই এরকমই, অর্থাৎ অ্যাকর্ডিং টু মেন্ডেলিভ যে আমরা সেখানে 1 থেকে 8 পর্যন্ত মোট 8টা শ্রেণী পাচ্ছি, 8টি শ্রেণী আর একটা শূন্য শ্রেণী। তাহলে এই দুটো মিলে হচ্ছে মোট 9টা শ্রেণীর কথা বলা হলো। এই 9টা শ্রেণীতে মৌলগুলো কিন্তু পরপর সাজানো আছে, যদিও 1 থেকে 7 যে শ্রেণী তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, এ আর বি। তাহলে 1 থেকে 7-এর মধ্যে আছে এ আর বি, অর্থাৎ প্রত্যেকটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 1 থেকে 7কে দুটো ভাগে ভাগ করে 14টা শ্রেণী হয়। আর অষ্টম শ্রেণীর মধ্যে আছে 3টে শ্রেণী, তাহলে 14 আর 3 17 আর একটা শূন্য শ্রেণী, মোট হচ্ছে 18খানা শ্রেণীর কথা বললেন। কিন্তু তিনি অন্যভাবে বললেন 1 থেকে 8 পর্যন্ত আর শূন্য শ্রেণী, মোট 9টা শ্রেণীর কথা বললেন। এই শ্রেণীর কথা বললেন বটে, কিন্তু তিনি যেভাবে সাজিয়েছিলেন তার জন্য একটা সূত্র রচনা করলেন। সেই সূত্রটা কী ছিল? সূত্রটা হচ্ছে যে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলগুলোকে তিনি সাজিয়ে 9টা শ্রেণী রচনা করলেন। তো অবশ্যই মাথায় রাখতে হবে পারমাণবিক ভর অনুসারে কিন্তু তিনি সাজিয়েছিলেন। এই পারমাণবিক ভর অনুসারে তিনি সাজিয়ে দেখলেন যে শ্রেণীতে যাকে দেওয়ার তিনি দিলেন, কিন্তু কোথাও ব্যতিক্রম লক্ষ্য করা গেল। সেখানে তিনি দেখলেন যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর এখানে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। এখানে এই আর্গনের ভর এ হলো 40 আর পটাশিয়াম হচ্ছে সেখানে 39। তাহলে এখানে আর্গনের পরমাণু ক্রমাঙ্ক হলো 18, এ হচ্ছে 19। তাহলে এর পরের মৌলটা কিন্তু এটা কার? আর্গনের পরবর্তী মৌল 19 হচ্ছে কে? পটাশিয়াম। কিন্তু আর্গনের ভর 40 আর এর ভর হচ্ছে 39, অর্থাৎ এটা কিন্তু পারমাণবিক ভর হিসাবে সাজানো হলো না। তাহলে এটাকে দিতে হতো এখানে, আর্গনকে দিতে হতো এখানে। যদি পটাশিয়ামকে এখানে দিতাম তাহলে এরা কিন্তু সবাই নিষ্ক্রিয়, কিন্তু পটাশিয়াম ক্ষারীয়, তাহলে এটা মিলতো না। আর এখানে যদি আর্গনকে দিতাম এরা সবাই ক্ষারীয় আর হচ্ছে আর্গন নিষ্ক্রিয়, তাহলে এদের সঙ্গে সহাবস্থান হতো না। তাহলে এখানে আর্গনকেই রাখতে হবে, এখানে পটাশিয়ামকে রাখতে হবে। কিন্তু এর ভর 40, এর 39, অর্থাৎ 40-এর পর 39 কিন্তু হয় না। তাই এই সূত্রের মধ্যে কিছু ত্রুটি লক্ষ্য করা গেল। তাহলে এই সূত্রটা খুব একটা কার্যকরী হলো না। সেই প্রসঙ্গেই আরেকটা বিজ্ঞানী, তার নাম হচ্ছে মোজেলে। সেই মোজেলে একটা কথা বললেন। তিনি এক্স-রে রেডিয়েশন দিয়ে যে মৌলের পরমাণুগুলোকে নিয়ে একটা পরীক্ষা করলেন। সেই পরীক্ষাতে তিনি যে আলো ফেলছেন, যে রেডিয়েশন ফেলছেন, তার কম্পাঙ্কের সঙ্গে তার পারমাণবিক গুরুত্বর একটা কিন্তু রিলেশন নির্ণয় করলেন এবং পরমাণু ক্রমাঙ্কের রিলেশন নির্ণয় করলেন। সেই রিলেশন থেকে দেখলেন যে এখানে যদি বলি যে অ্যাটমিক ওয়েট আর ভার্সেস আর মানে কম্পাঙ্কের রুট, কারণ হচ্ছে সূত্রটা হচ্ছে ভ্যারিজেস জেড, আর অন্যভাবে লিখলে আরও অনেক কিছু আছে, দরকার নেই। তাহলে যদি আমরা এর অ্যাটমিক ওয়েট বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি নিউকে নিয়ে, নিউয়ের একটা বা কম্পাঙ্কের রুটকে নিয়ে একটা আমরা সমীকরণ রচনা করি, তাহলে যদি একটা আমরা গ্রাফ রচনা করি, তাহলে গ্রাফটা একটুখানি এবড়ো খেবড়ো হয়, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস। কিন্তু তিনি যদি
সেটাকে এমন একটা কাজ করলেন, এখানে অ্যাটমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক বসিয়ে তার সঙ্গে যদি কম্পাঙ্কের একটা গ্রাফ রচনা করেন, তো গ্রাফটা কিন্তু হয় একটা স্ট্রেট লাইন। এটা যতটা গ্রহণযোগ্য, এটা ততটা গ্রহণযোগ্য নয়, কারণ এরকম রেখা মানে সে ঠিকঠাক নিয়ম মেনে চলছে না, মানে স্মুথ নিয়ম মেনে চলে না, এটা নিয়ম মেনে চলে। অর্থাৎ তিনি বললেন তখন সেই সূত্রটাকে তিনি আরেকটা সূত্রের নাম দিলেন, বলেন আধুনিক পর্যায় সূত্র। অর্থাৎ মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। যত পরমাণু ক্রমাঙ্ক বাড়বে সেই মৌলগুলি আমরা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক অনুসারে পরপর সাজাবো এবং তাদের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। সেই ক্ষেত্রে বলা যেতে পারে, যেটা বলছিলাম আর্গন আর পটাশিয়াম, তো সেখানে আর্গন আর্গনের জায়গায় থাক, পটাশিয়াম পটাশিয়ামের জায়গায় থাক। তাহলে যদি পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী যে সাজাই, তাহলে আর্গনের হচ্ছে 18 পরমাণু ক্রমাঙ্ক, আর পটাশিয়াম হচ্ছে 19 পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ 18 পরেই 19 হয়। তো এই দুটো সূত্র তিনি, এটা ছিল কিন্তু আগের সূত্রটা, এটা হচ্ছে মডার্ন সূত্র। তাহলে আরেকবার বলছি মডার্ন সূত্রটি, যে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। হ্যাঁ, এই পর্যন্ত পুরো একটা পর্যায় সারণীর রূপ দেওয়া হলো। ঠিক তখন সেই পর্যায় সারণীর যে রূপ দেওয়া হলো, শ্রেণীর সংখ্যা কিন্তু 18টাই আছে, যেখানে 1 থেকে 8টা আর 0 শ্রেণী, মোট 18টা শ্রেণী। তো সেই 18টা শ্রেণী কে আছে কোথায় এবং তাদের সংখ্যা কত, সেই শ্রেণী পর্যায়গুলোকে আমরা কি বলি? অ্যাকচুয়ালি কিন্তু পর্যায় সংখ্যা, শ্রেণীর সংখ্যা হচ্ছে পর্যায় সংখ্যা। মোট পর্যায় সংখ্যা হচ্ছে 7টি, শ্রেণীর সংখ্যা মোট 18টি শ্রেণীর সংখ্যা আছে। তার পর্যায় সংখ্যা 7টি আর শ্রেণীর সংখ্যাটা 18টি। এই প্রত্যেকটা পর্যায়, আমি 1 নম্বর পর্যায়ের কথা বলছি, 1 2 3 4 5 6 7 নম্বর পর্যায়। তাহলে 1 নম্বর পর্যায় এর মধ্যে যে মৌলকটা আছে সে আছে হাইড্রোজেন থেকে হিলিয়াম পর্যন্ত, অর্থাৎ 2টি মৌল আছে। সেই 1 নম্বর পর্যায়ে 2টি মৌল আছে। তো সেই 2টি মৌল কী কী? 2টি মৌল, একটা হাইড্রোজেন, একটা হিলিয়াম, মোট সংখ্যা 2টি, এবং তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো 1s। অর্থাৎ এটা কিন্তু জাস্ট এই 1s কক্ষকের মধ্যেই তার ইলেকট্রনগুলো আছে, কারণ এইচের একটা ইলেকট্রন এতে আছে আর হিলিয়াম 2টো ইলেকট্রন দুটো এতে আছে। এছাড়া ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, এটা আমরা জানি। 2 নম্বর পর্যায়, এই 2 নম্বর পর্যায় শুরু হয় লিথিয়াম থেকে সোডিয়াম, লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত। লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত মোট মৌলের সংখ্যা হচ্ছে 8খানা। তাহলে এই 2 নম্বর পর্যায়ে হচ্ছে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত মোট 8টি মৌল। তাদের ইলেকট্রন বিন্যাস হয় সাধারণভাবে 2s আর 2p। ইলেকট্রনটা কিন্তু 1s-এ। তাহলে যদি আমি ধরো এখানে নিয়নের কথা বলছি, নিয়নের পরমাণু ক্রমাঙ্ক 10, তাহলে ওই 10 পরমাণু ক্রমাঙ্ক এর মানে 10টা ইলেকট্রন, একে 2টো ইলেকট্রন, একে 2টো ইলেকট্রন, একে 6টা, 2 আর 2 4 আর 6 10টি ইলেকট্রন ভর্তি হয়ে যায়, কারণ 1sকে আগে ইলেকট্রন দিতে হয়, তারপর 2s, তারপর 2p, অর্থাৎ এর শেষ কক্ষপথ 2s আর 2p। 3 নম্বর পর্যায়ের জন্য সোডিয়াম থেকে Ar মানে আর্গন, এই সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত মোট মৌলের সংখ্যা হলো 8টি। এর জন্য বিন্যাস কী হবে তাহলে? এটা হচ্ছে 3 নম্বর পর্যায়। তাহলে 3s 3p। এইখানে আসি, পটাশিয়াম থেকে ক্রিপ্টন পর্যন্ত মোট মৌলের সংখ্যা 18টি, সেখানে আমরা লিখব 4s 3d 4p। একইভাবে যদি বলতাম রুবিডিয়াম, তাহলে এখানে রুবিডিয়াম থেকে জেনন পর্যন্ত মোট মৌলের সংখ্যা হচ্ছে 18টি, এবং তার ইলেকট্রন বিন্যাস একইভাবে আমরা লিখতাম 5s 4d 5p। এটা যদি হতো 6 নম্বর পর্যায়ের মৌল, তাহলে বলতাম সিজিয়াম, এবং সিজিয়ামের জন্য এখানে সিজিয়াম থেকে শুরু হতো, লিখতাম র্যাডন পর্যন্ত, মোট মৌলের সংখ্যা হতো 32টা। এই 32টি মৌলের ইলেকট্রন বিন্যাস তখন আসবে 4f থেকে শুরু হতো, 6s 4f 5d অ্যান্ড 6p হতো তার ইলেকট্রন বিন্যাস। একইভাবে 7 নম্বর পর্যায়ের জন্য ফ্রান্সিয়াম থেকে লাস্ট যে মৌলটা আছে OG, অর্থাৎ ফ্রান্সিয়াম থেকে OG অর্গানেশন
এখানে মোট 32টি মৌল, তাদের ইলেকট্রন বিন্যাস হবে তখন 7s 5f 6d 7p। এই হলো প্রত্যেকটা পর্যায়ের মৌলের তাদের ইলেকট্রন বিন্যাস। তাহলে 1 নম্বর পর্যায়ের জন্য ইলেকট্রন বিন্যাস হবে 1s, 2 নম্বরের জন্য হবে 2s 2p, 3 নম্বরের জন্য 3s 3p, এবং 4 নম্বরের জন্য 4s 3d 4p, এবং 5 নম্বরের জন্য 5s 4d 5p। একইভাবে আমরা প্রত্যেকটা বিন্যাস রচনা করতে পারবো। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু আউবাউ প্রিন্সিপাল, আউবাউ নীতি অনুসারে। তো এই পর্যায়ের জন্য মোট মৌলের সংখ্যা বলেছে 2টো। এই পর্যায়কে একটা বিশেষ নামে ডাকে, তাকে বলে অতিহ্রস্ব পর্যায়। অতিহ্রস্ব পর্যায় বলে, সব থেকে ছোট পর্যায়, সেখানে 2টি মৌল আছে। আমরা এই পর্যায়কে বলি প্রথম হ্রস্ব পর্যায়। হ্রস্ব মানে ছোট, এটা হচ্ছে প্রথম হ্রস্ব পর্যায়। যে পর্যায়ের মৌলের সংখ্যা হলো 8টি, এটাকে বলা হয় দ্বিতীয় হ্রস্ব পর্যায়। যে মৌলের সংখ্যা হচ্ছে 8টি, এটাকে বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়। এই প্রথম দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা হলো 18টি, এটাকে বলবো দ্বিতীয় দীর্ঘ পর্যায়। যে পর্যায়ের মৌলের সংখ্যাও 18টি। এখানে হলো 6th পর্যায়টাকে আমরা বলি প্রথম অতি দীর্ঘ পর্যায়। প্রথম অতি দীর্ঘ পর্যায়, যার মৌলের সংখ্যা 32টি, এবং এখানেও লিখব দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়, যেখানে মৌলের সংখ্যা 32টি। তাহলে এই মৌলগুলো কী কী লিখলাম? প্রথমে হাইড্রোজেন থেকে হিলিয়াম, লিথিয়াম থেকে নিয়ন, সোডিয়াম থেকে আর্গন, পটাশিয়াম থেকে ক্রিপ্টন, রুবিডিয়াম থেকে জেনন, সিজিয়াম থেকে র্যাডন, ফ্রান্সিয়াম থেকে হচ্ছে অর্গানেশন। এই যে মৌল কটা পেয়েছি, এটা হলো পর্যায় সারণীর মোট মৌলের সংখ্যা, এবং তার পর্যায় সংখ্যা, তার শ্রেণীর সংখ্যা আমরা এবার পরপর লিখতে শুরু করব। তো আমরা যে কটা পেলাম তাতে দেখলাম যে কোন পর্যায়ে কতগুলি মৌল আছে, কোন পর্যায়ের মধ্যে মৌলের সংখ্যা কেমন দেখতে, আমরা তার একটা ব্যাখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখন আমরা মৌলগুলোকে যে পর্যায় সারণীতে কীভাবে রয়েছে, কটা শ্রেণী আছে, সেগুলোকে আমরা একটু পর্যায় সারণী দেখে বলি। এই পর্যায় সারণীর এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল, অর্থাৎ মেন্ডেলিভসের মডার্ন পিরিয়ডিক টেবিল, যেখানে বলা ছিল মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। তো এখানে এই পর্যায় সারণীতে মোট শ্রেণীর সংখ্যা হলো 18টি এবং পর্যায় সংখ্যা হচ্ছে 7টি। এগুলো সব পর্যায় সংখ্যা, এটা হচ্ছে মোট শ্রেণীর সংখ্যা। কোন পর্যায়কে কী মৌল বলে সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করে নিই। এই প্রথম শ্রেণীর মৌল, প্রথম শ্রেণী হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদেরকে আমরা বলি ক্ষারীয় মৌল। কারণ এদেরকে যদি আমরা অক্সিজেনের সঙ্গে পোড়াই তাহলে অক্সাইড দেয়, সেই অক্সাইডের জলীয় দ্রবণ ক্ষার উৎপন্ন করে, এবং সেটা ক্ষার কিনা বুঝি কী করে, তার মধ্যে একটা লাল লিটমাস ডবলে নীল বর্ণ ধারণ করে। তাই এটা হচ্ছে ক্ষারীয় মৌল। সেই ক্ষারীয় মৌল মানে এইচকে বাদ দিয়ে বলবো, কারণ এইচ কিন্তু দুই দিকে থাকতে পারে, অর্থাৎ লিথিয়াম থেকে একদম ফ্রান্সিয়াম পর্যন্ত ক্ষারীয় মৌল। এরপরে আসছে আমরা 2 নম্বর শ্রেণীর মৌল। এই 2 নম্বর শ্রেণী হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এই মৌল কটাকে একত্রে বলি আমরা ক্ষারীয় মৃত্তিকা মৌল। এদেরকে মাটিতে সবথেকে বেশি পাওয়া যায়। এই যদি ক্যালসিয়ামকে একটু আগুনে পোড়াই, দহন করি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এই ক্যালসিয়াম অক্সাইডকে যদি আমরা জলের সঙ্গে দিই তাহলে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষার তৈরি করবে। ওই ক্ষারের মধ্যেই যদি একটা লাল লিটমাস ডোবায় নীল হয়ে যাবে, অর্থাৎ এটা একটা ক্ষারীয় দ্রবণ, এটাকে বলে ক্ষারীয় মৃত্তিকা মৌল। একইভাবে আমরা এই পুরোটাকে, দ্যাট ইজ একদম 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত যে শ্রেণীটা আছে, টোটাল শ্রেণীকে আমরা বলি সন্ধিগত শ্রেণী। এই সন্ধিগত মানে তারা এই দিকটা, অর্থাৎ ক্ষারীয় মৌল এবং এই অধাতব মৌলের মধ্যে একটা সন্ধি স্থাপন করে, এদের বলা হয় সন্ধিগত মৌল। এরা সবাই ধাতব মৌল এবং খুব ভারী ধাতব মৌল। এরপরের হলো এইখানে 13 নম্বর শ্রেণী। এখানে 13 নম্বর শ্রেণীর মধ্যে মৌলগুলো হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এদের প্রত্যেকটা কিন্তু যোজ্যতা 3 বলে এদেরকে আবার একটা বিশেষ নামে ডাকে, তাকে বলে ট্রায়েল বলে, TRIEL, অর্থাৎ ট্রায়েল। আমরা এরপরে যে মৌলটা বলবো সেটা হলো 14 নম্বর শ্রেণী। এই 14 নম্বর শ্রেণীর মধ্যে আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এদেরকে আমরা একত্রে বলি টেট্রেল।
টেট্রেল, এই টেট্রেল বলার কারণ হচ্ছে প্রত্যেকের যোজ্যতা হয় 4 করে। এরপরে 15 নম্বর শ্রেণী। এই 15 নম্বর শ্রেণীর মৌলের মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথকে একত্রে বলা হয় নিকটোজেন মৌল। নিকটোজেন মৌল। আমরা তারপরে একটা যদি বলি 16 নম্বর শ্রেণী, সেই 16 নম্বর শ্রেণীর মৌল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এদেরকে আমরা বলবো চালকোজেন মৌল। অর্থাৎ এরা কপারের সঙ্গে আকরিক হিসাবে থাকতে পারে মাটির মধ্যে, তাই এদের নাম হচ্ছে চালকোজেন। এই 17 নম্বর শ্রেণীর মৌল হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। এরা প্রত্যেককেই হলো একটা বিশেষ শ্রেণীর মৌল, তার নাম হ্যালোজেন মৌল। অর্থাৎ সমুদ্রের লবণ থেকে পাওয়া যায় বলে এদেরকে বলা হয় হ্যালোজেন। কারণ হ্যালাইন মানে সমুদ্রের লবণাক্ত জল, সেই হ্যালাইন ওয়াটার থেকে পাওয়া বলে তার নাম হ্যালোজেন। জেন মানে জাত, উৎপন্ন, অর্থাৎ এদের বলছে আমরা হ্যালোজেন মৌল। সিমিলারলি এই শেষ শ্রেণী, যাকে 0 শ্রেণী বা এটা বলা হয় 18 নম্বর শ্রেণী, সেই শ্রেণীর মৌলগুলির মধ্যে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনান, ক্রিপ্টন, র্যাডন, এরা কেউ কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এদেরকে বাতাসে সব থেকে বেশি পাওয়া যায়, তাই এদের আর এক নাম হচ্ছে এইরোজেন, অর্থাৎ বাতাসে থাকে বলে এইরোজেন। এবং নিষ্ক্রিয় মৌল বা বলে নোবল গ্যাস, ইনআর্ট গ্যাস। তাহলে ইনআর্ট গ্যাস, নোবল গ্যাস, এইরোজেন, এবং আমরা বলছি এটাকে নিষ্ক্রিয় গ্যাস। আমরা এই সব শ্রেণীর মৌলের কথা পড়লাম। এছাড়াও আরও দু একটা কথা না বললেন না, সেটা হলো এই এই এর পরবর্তী মৌল, এর ঘরে আছে 14টা মৌল। কোনটা? এই 14টা মৌল, সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত। এখানে জাস্ট দেওয়া আছে এটা এর ঘরে ল্যান্থানাইড মৌলগুলো আছে, ল্যান্থা নামের ঘরে ল্যান্থানাইড মৌল 14টা আছে, কারণ ওদের প্রত্যেকের ধর্মগুলো একই। এখানে জায়গা দেওয়া হয়নি বলেই অন্য জায়গায় তাকে স্থাপন করা হয়েছে। এই মৌলকটাকে একত্রে বলা হয় ল্যান্থানাইড মৌল। ল্যান্থানাইড সেখানে আছে সিরিয়াম থেকে রুটেশিয়াম পর্যন্ত 14টা মৌল। সিমিলারলি অ্যাক্টিনাইড, এই অ্যাক্টিনাইডের ঘরেও 14টা মৌল আছে। সেই 14টা মৌল 7 নম্বর পর্যায়ে এখানে একটু আলাদা করে দেখানো আছে, সেটা থোরিয়াম থেকে লরেনশিয়াম পর্যন্ত। এই থোরিয়াম থেকে লরেনশিয়াম পর্যন্ত মোট 14টা মৌল, এদেরকে বলে অ্যাক্টিনাইডস। অর্থাৎ ল্যান্থানাইডের ঘরে থাকলে ল্যান্থানাইড, এই ল্যান্থানাম ছাড়াও আরও 14টা মৌল ল্যান্থানাইড। আর অ্যাক্টিনিয়ামের ঘরে অ্যাক্টিনিয়াম ছাড়াও আরও 14টা মৌল, যাদের নাম হচ্ছে কি অ্যাক্টিনাইডস বলে। তবে অ্যাক্টিনাইডগুলো সবাই তেজস্ক্রিয়। এই 3টে করে দাগ দেখতে পাচ্ছ না, এই 3টে করে দাগ, এরা কিন্তু সবাই তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তাহলে অ্যাক্টিনাইড মৌলের হচ্ছে সবাই তেজস্ক্রিয়, কিন্তু ল্যান্থানাইড মৌলের একটা মাত্র তেজস্ক্রিয় মৌল আছে, তার নাম প্রোমিথিয়াম, একে বলে PM বা প্রোমিথিয়াম। আরও একটা দুটো কথা না বললে নয়, সেটা হলো যদি আমরা এই মৌলগুলোকে নিয়ে বলি যে ইউরেনিয়াম কোথায় যেতে, এখন যে ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলোকে বলা হয় ইউরেনিয়ামোত্তর, ইউরেনিয়াম পরবর্তী মৌল, এটাকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। একইভাবে লরেনশিয়ামের পরবর্তী মৌলগুলোকে বলে লরেনশিয়ামোত্তর মৌল। এই ইউরেনিয়াম হলো 92 এর পর হচ্ছে 93 নেপচুনিয়াম, অর্থাৎ নেপচুনিয়াম থেকে যে মৌলগুলো আছে তাকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। আর লরেনশিয়াম 103, 104 অর্থাৎ রাদারফোর্ডিয়াম থেকে 104 মানে কি রাদারফোর্ডিয়াম, এই 104-এর পরবর্তী মৌলগুলোকে বলা হয়, এদেরকে বলে লরেনশিয়ামোত্তর মৌল। এই হচ্ছে পর্যায় সারণীর একটা মোটামুটি আইডিয়া। এই পর্যায় সারণীর আইডিয়া নিয়ে আমরা পরবর্তী আরেকটু এগোবো, যে আমরা এটাকে S ব্লক, এটাকে P ব্লক, এটাকে D ব্লক, এটাকে F ব্লক আকারে চিহ্নিত করব। S ব্লক মানে 1 আর 2 নম্বর শ্রেণীকে বলে S ব্লক, আর 13 থেকে একদম 18 পর্যন্তকে বলা হয় P ব্লক, আর এই 3 থেকে 12 পর্যন্ত শ্রেণীকে বলা হয় D ব্লক, আর 6 নম্বরকে বলা হয়, আর 7 নম্বরকে বলা হয় F ব্লক। তাহলে S ব্লক, P ব্লক, D ব্লক অ্যান্ড F ব্লক মৌল। আমরা এবার S ব্লক, P ব্লক, D ব্লক, F ব্লকের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।